প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়। সাথে আছে আমি মুকসিমুল হাসান এবং আমরা আজকে আমাদের অতিথিদের সাথে পরিচিত হব। তার আগে দিনের একটু গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে ধারণা নেব। আজকে দিনের উল্লেখযোগ্য সংবাদের মধ্যে রয়েছে লন্ডনের পথে রওনা দেবেন কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে তিনি রয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 10:30টার কিছু পরে তিনি সেখানে গিয়েছেন। পথে পথে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, উৎসাহ ছিল তাদের, তারা শুভেচ্ছা জানিয়েছেন, যে কারণে 10টার তার রওনা দেওয়ার কথা থাকলেও এখন 11:50 এখন পর্যন্ত তিনি রওনা দিতে পারেন নাই। প্রচুর ভিড় ঠেলে মানুষের শুভেচ্ছা নিয়ে তিনি গিয়েছেন। এছাড়া আরও বেশ কিছু খবর রয়েছে, যেমন শেখ হাসিনা সহ মোট 97 জনের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং তারা মূলত জুলাই গণ অভ্যুত্থানের সময় যে গণহত্যা হয়েছে সেই হত্যার দায় এবং গুম খুনের সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর 22 কর্মকর্তা এবং যেটি বলছিলাম যে জুলাই হত্যার সাথে আরও 75 জন, এদের পাসপোর্টটি বাতিল করা হয়েছে। আরও বেশ কিছু বিষয়ের সংবাদ আছে, যেমন কবে সবে বই পাবে সে বিষয়ে এখনও জানেন না শিক্ষা উপদেষ্টা। পাঠ্য বই পাওয়া নিয়ে একটি অনিশ্চয়তা আছে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব, তবে বেশিরভাগ আলোচনা জুড়েই থাকবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে উদ্দেশ্যে যাত্রা এবং সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে যে পাসপোর্ট বাতিলের বিষয়টি, এগুলো নিয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা পরিচিত হব তাদের সঙ্গে। আমার ঠিক পাশে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক এবং তারপরে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এবং তারপরে সবশেষ রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে আজকের এই আলোচনায়। জনাব পারভেজ মল্লিক, আপনার কাছে শুরু করতে চাই। সেটি হচ্ছে আপনি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আপনি দীর্ঘ সেই 2010 সাল থেকে সেখানে অবস্থান করছেন। একটু সংক্ষেপেই আপনাকে জানতে চাবো, যেহেতু আপনি নিজেও হয়তো 2-1 দিনের ভিতরে লন্ডনে আবার যাবেন এবং সেখানের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে যখন 2017 সালে তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, 3 মাস 2 দিন ছিলেন, তখনও আপনি সেখানে গিয়েছিলেন। দুটি বিষয়, প্রথমত হচ্ছে যে 1/11 থেকে শুরু করে বিভিন্ন সময় দেখা গেছে যখন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করা হয়েছে তিনি কখনোই যাননি এবং চিকিৎসার জন্য উনি যে 2-1 বার গিয়েছেন তাও আবার ফিরে এসেছেন, যে কারণে বাংলাদেশের রাজনীতিতে ওনাকে আপসহীন নেত্রী বলা হয়। সেটি একটি বিষয় এবং গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই যে একটি সুযোগ তৈরি হলো তার চিকিৎসার জন্য যাওয়া, এই বিষয়টি, এবং সেখানে লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসা নেবেন আমরা যতটুকু জানি, এবং তার চিকিৎসার দায়িত্ব পালন করবে মূলত তার পুত্রবধূ, তিনি একজন ডক্টর। আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেহেতু সেখানে থাকেন, রাজনীতি করেন এবং তারেক রহমানের পরিবারের সঙ্গেও আপনি খুব ভালো ব্যক্তিগতভাবে সম্পর্ক, সাংগঠনিক সম্পর্ক, সেই জায়গা থেকে চিকিৎসা এবং তার দেশে ফেরা নিয়ে আপনার কাছে জানতে চাই। কার দেশে ফেরা? খালেদা জিয়া এখন যাচ্ছে, সুস্থ হয়ে আবার ফিরবেন, তখন কি তারেক রহমান সহই ফিরবেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভি পরিবারের সকল দর্শক শ্রোতাদেরকে। আজকে জাতীয়তাবাদী পরিবার তথা সারা বাংলাদেশের সাধারণ মানুষের বহুল প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত একটি দিন হচ্ছে আজকে। বিএনপি তথা বাংলাদেশের আপামর জনসাধারণের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য অবশেষে বিদেশে যাচ্ছেন। অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো ওনার প্লেনটি 2-1 মিনিটের ভিতরে হয়তো ছেড়ে দেবেন এবং আমরা আশা করছি যুক্তরাজ্যের সময়ের সকাল ভোর 7 ঘটিকার দিকে উনি হিথ্রো বিমানবন্দর টার্মিনাল 4-এ উনি অবতরণ করবেন। স্বাগত জানাবে এবং ওনাকে স্বাগত জানাবে অবভিয়াসলি ওনার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান সহ আমাদের যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ ওখানে উপস্থিত থাকবেন। তো আপনি জানেন দীর্ঘ প্রতীক্ষার এই যে ধরেন প্রায় 7 বছর পরে মাতা এবং পুত্রের এবং পুত্রবধূ এবং পরিবার, সমস্ত পরিবার একত্রিত হওয়ার একটি সুযোগ। যদিও আনন্দ আসলে বলাটা আসলে কীরকম দেখায় যে উনি তো আসলে অসুস্থ, ওনার চিকিৎসার জন্য এখানে উনি যাচ্ছেন এবং
উনি তো বাসায় উঠবেন না, প্রথমে বিমানবন্দর থেকে আপনার সরাসরি উনি হসপিটালে চলে যাবেন, ওনার চিকিৎসা হবেন, তারপরে ইনশাল্লাহ ওনার চিকিৎসা সুসম্পন্ন হলে উনি আবার দেশে ফিরে আসবেন। উনি বলে যে আমরা আশা লন্ডন করছি। ক্লিনিক, যেখানে একটি ঐতিহ্যবাহী হাসপাতাল হিসেবে চিনি, সেখানে চিকিৎসা ব্যবস্থা কিরকম, উনি আগেও সেখানে চিকিৎসা করেছেন কিনা? আপনারা জানেন যে পৃথিবীর যে উন্নত যে চিকিৎসা যেই সমস্ত দেশগুলোতে হয়, যুক্তরাজ্য অন্যতম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, উনি একজন চিকিৎসক এবং লন্ডন ইউকেতে উনি উচ্চতর শিক্ষাও গ্রহণ করেছেন এবং চিকিৎসা সম্পর্কে ওনার পুরোপুরি ধারণা আছে। আপনি জানেন যে বাংলাদেশে যখন যে চিকিৎসক যে টিমটা গঠন করা হয়, সেই টিমটার সমন্বয়ের দায়িত্ব পালন করেছিলেন ডক্টর জুবাইদুর রহমান, এবং উনি সবকিছু আসলে আপনার দেখভাল করছেন, এবারও সার্বিক চিকিৎসার দায়িত্বে। সার্বিক ভাবে করছেন। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি তো আছেনই। উমামা ফাতেমা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি একটু উমামা আপনার কাছে যেতে চাই। আমরা একটু আপনার কাছে একটু প্রেক্ষাপটটা এই জায়গাটা থেকে দেখতে চাই। এই প্রজন্মের রাজনীতি সচেতন ব্যক্তি বা যাদের হাত ধরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে বাংলাদেশের নাগরিকরা, সেই নেতৃত্বের চোখে বেগম খালেদা জিয়াকে একটু জানতে চাই এই জায়গাটা থেকে, যে আমরা দেখেছি যে যখন সশস্ত্র বাহিনী দিবসে দেখেছি যে গোটা সশস্ত্র বাহিনীর এক ধরনের ভাইব ছিল, কিন্তু যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যায় এবং তার সঙ্গে আসিফ নাহিদ সার্জিস তারা ছবি তোলে এবং দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলতেছে, একেবারে সেই জিনিসটাই টপ অফ দ্য কান্ট্রি হয়ে গেছে। এবং তিনি বিভিন্ন সময় যে আলাপটি করছিলাম, অনেক সময় উনি যেতেও পারেননি তার চিকিৎসার জন্য। 2020 সালে করোনা পরবর্তী সময় তার বিরুদ্ধে যে এক ধরনের অভিযোগের ভিত্তিতে একটি রায় দিয়েছিল, সেই রায়টিও স্থগিত থাকে, কিন্তু আইনের মারপ্যাচে তিনি যেতে পারেননি। কিন্তু 5 আগস্টের পর সব রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং নিশ্চয়ই সেটিকে স্ট্রংলি সমর্থন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে, যে কারণে তার এই মুক্তি এবং আজকে বিদেশে যাওয়ার এই পথযাত্রা হয়তো হতে যাচ্ছে। তো তার এই লন্ডন সফরকে বা চিকিৎসার জন্য যাওয়াকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এখানে আলাদা করে মূল্যায়ন করা তো আসলে কিছু নেই। আমরা যখন খুব ছোট ছিলাম তখন বেগম খালেদা জিয়া উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন 2004-5 ওই সময়গুলোতে। তো তখন তো আসলে বিটিভি ছাড়া সেই অর্থে কোনো চ্যানেল ছিল না আমাদের টেলিভিশনগুলোতে। তো বিটিভিতে আমরা দেখতাম বেগম খালেদা জিয়া ভাষণ দিচ্ছেন এবং পরবর্তীতে 11 সরকার আসলো, এরপর শেখ হাসিনা নির্বাচিত হয়ে আসলো। তখন আমরা খুবই ছোট, আমি ক্লাস 4-এ পড়ি 2009-এ। তো এরপরে তো আমরা আসলে কেউ ভাবতে পারিনি যে শেখ হাসিনা তাকে আসলে এভাবে দেশের মানুষ বিতাড়িত করতে পারে। এখন এই যে সময় পরিক্রমা, সেটার মধ্যে কিন্তু বেগম খালেদা জিয়াকে প্রচন্ড পরিমাণে সাফার করতে হয়েছে। আমরা একদম নিজের চোখে আমরা যখন বড় হচ্ছি এই সময়ে কিন্তু আমরা দেখেছি যে কিভাবে তাকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়, অপমান করে, নিপীড়ন করে তাকে বের করে দেওয়া হয়। উনি কাঁদতে কাঁদতে ঘর ছেড়েছিলেন এবং আমাদের ফ্যামিলি সবাই কিন্তু প্রচন্ড কষ্ট পায়। যারা ইভেন আওয়ামী লীগ সমর্থক তাদেরও অনেকেই এই বিষয়টাতে খুব কষ্ট পায় যে একটা মানুষকে এই পরিমাণ অপমান কিভাবে করা হইতে পারে। এবং এটার পরবর্তীতে যখন বেগম খালেদা জিয়াকে আবার এই ধরনের একটা মামলায় ফাঁসানো হয়েছিল, এটা সবকিছুই তো আসলে এখানে পুরোপুরি একটা পলিটিক্যাল অবদমন বলা যায়। বিগত সরকার যা করেছে, মানুষের যত ধরনের রাজনৈতিক অধিকার আছে সবকিছুকেই কিন্তু সে পুরোপুরি হরণ করে ফেলে। না হলে এভাবে তো একটা স্বৈরাচার আসলে প্রতিষ্ঠিত হতে পারে না একটা দেশে। এবং বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষ বলি, আমাদের পরিবারের মধ্যে আমরা দেখেছি যে ধরনের একটা সম্মান তার প্রতি আছে। খুব কম নেতৃত্বের প্রতি আসলে কিন্তু সাধারণ মানুষের ওই সম্মানটা কাজ করে। তো আমরা সাধারণ নাগরিক হিসেবে এবং আমরা ছাত্ররাও খুব খুশি এই যে একটা অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থান শুধু যে আমাদের জনগণের একটা মুক্তির আকাঙ্ক্ষা তৈরি করেছে তা না, আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে যারা এত বছর ধরে একটা নিপীড়নের শিকার হচ্ছিলেন, তারা যে মানে একটা মুক্তি পেয়েছেন এই ধরনের একটা জালিমের হাত থেকে, এটাও আসলে আমাদের কাছেও এক ধরনের স্বস্তিদায়ক এই চিত্রটা। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি যে দ্রুত তিনি এই বিদেশ সফর শেষ করে উনি দেশে ফেরত আসবেন। অনেক ধন্যবাদ আপনার কাছে মামা। আরও বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তার আগে একটু জাহিদ ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। জাহিদ ভাই, আপনি তো শুধুমাত্র যে সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তা নয়, আপনি একজন রাজনীতিবিদ এই মুহূর্তে বলতে চাই না, আপনি একজন রাজনীতি বিশ্লেষক। বেগম খালেদা জিয়ার এই বিদেশে উন্নত চিকিৎসা যাওয়ার সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তন, বিশেষ করে বাংলাদেশের প্রধান প্রধান নেতাদের দেশ ত্যাগকে আপনি কিভাবে কম্প্যারিজন করবেন?
ধন্যবাদ। আমি ইদানিং সব কিছুতে কম্প্যারিজন করি। আমাদের ডক্টর ইউনূস যখন ভাষণ দেন, আমার না মানে সাবকনশিয়াসে শেখ হাসিনা ভেসে ওঠেন। ডক্টর ইউনূস ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে, শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন। তিনি 5-10 মিনিট মিলে তার পরিবারের কথা বলছেন, এটা করে দিয়েছি, ওটা করে দিয়েছি বলছেন। আর ডক্টর ইউনূস মানে সারাক্ষণ আমার এই তুলনাটা আসেই, আসলে কিছু করার নেই। মানে আমরা এমন একটা ব্যবস্থার মধ্যে ছিলাম। ঠিক একইভাবে আজ আমি যখন বেগম খালেদা জিয়া যাচ্ছেন মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসার মধ্যে, শুধু তাই না, ইন্টারন্যাশনালি তার রেসপেক্ট, কাতার সরকার তার জন্য একটা খুব বড় অতি ওয়েল ইকুইপড একটা এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন, সেটা দিয়ে সসম্মানে তাকে যাচ্ছেন। যে মানুষটাকে নিয়ে অত্যন্ত বাজে ধরনের মন্তব্য সকাল বিকাল শেখ হাসিনা করতেন, আমার ওগুলো সব মনে পড়ছিল। সেই মানুষটা আজকে কেমন রেসপেক্ট নিয়ে চিকিৎসার জন্য যাচ্ছেন, আর আরেকজন স্রেফ পালিয়ে গেছেন, জাস্ট পালিয়ে গেছেন মানুষের রোষ থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং শুধু সেটা নন, উনি এবং তার পরিবারের আর কেউ কোনোদিন এই দেশে ভবিষ্যতে আসতে পারবে কিনা, ওনার তো প্রশ্নই নেই। আর কেউ আরো বহু বছর পরেও আসার পথ হবে কিনা সেটা নিয়ে খুব স্পষ্ট সন্দেহ আছে। তার মানে কি বিভৎস পরিস্থিতি দেশে তৈরি করেছে। সো সাথে সাথে উনি যখন যাচ্ছেন, ওনার ভিড়ের ঠেলায় গাড়ি চলতে পারছে না, এরকম অবস্থা, ওনার দেরি হয়ে গেছে এয়ারপোর্টে পৌঁছতে, উনি অসুস্থ, তারপরও সব কিছু আমরা এভাবে তুলনা করতে চাই। আর আরেকটা জিনিস আমি একটু যোগ করবো এখানে, প্লিজ। বেগম খালেদা জিয়াকে সম্ভবত শেখ হাসিনার পতন আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করা মানুষ হিসেবে আমরা কম বিবেচনা করি। এটা আমি সিরিয়াসলি বলছি। দীর্ঘদিন থেকে এই আলোচনা আমরা করছি, আমি অন্তত করছি। সেটা হলো জুলাই অগাস্টে এসে আমাদের একটা চরম পরিস্থিতিতে শেখ হাসিনার পতন হলো। আমাদের 71-এর যুদ্ধটা কিন্তু 71 সালে হয়েছে, মুক্তিযুদ্ধটা। কিন্তু আমরা 52-কে কি আমাদের দীর্ঘ যে মুক্তির সংগ্রাম, তার চেয়ে আলাদা কিছু? কোনোভাবেই না। ধাপে ধাপে এরকম আরো অনেকগুলো ল্যান্ডমার্ক ক্রস করে আমরা 71-এ গেছি। শেখ হাসিনার বিরুদ্ধে 15 বছর দীর্ঘ লড়াই চালিয়ে গেছে বিএনপি, এবং এই লড়াইটাই শেখ হাসিনা সরকারকে ক্রমাগত চ্যালেঞ্জের মুখে ফেলেছে। যেমন ধরুন, আমরা আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, মানবতা বিরোধী অপরাধ যেগুলো, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলো কেন করতে হয়েছিল? কারণ তার ক্ষমতায় থাকাকে চ্যালেঞ্জ করছিল বিরোধীরা, বিশেষ করে বিএনপি। ফলে শেখ হাসিনা এগুলো করে করেই কিন্তু তাকে একজন অত্যাচারী শাসক হিসেবে দেশে এবং গ্লোবালি এস্টাবলিশড হয়েছেন। আমরা একটু চিন্তা করি তো, 18 সালের নির্বাচনের আগে আমরা এই আলাপ শুনেছি, বেগম খালেদা জিয়ার সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা হয়েছিল, কিছু সিট দেওয়া হবে, আওয়ামী লীগে থাকবে, সেটার বিনিময়ে তিনি মুক্ত হবেন, বিদেশে চিকিৎসা নিতে পারবেন। উনি নেননি তো। এবং তার জন্য এই বিএনপি পার্টিসিপেট করার কারণে, যেহেতু নেগোশিয়েট করে নাই, বিএনপিকে পেটাতে হয়েছে। 53 জন প্রার্থী কিন্তু ব্যক্তিগতভাবে ইনজিওর্ড হয়েছে। বাংলাদেশের কোনো ইতিহাসে 300 জনের মধ্যে 53 জন প্রার্থী রক্তাক্ত হয়েছে, এবং রাতের ভোট করতে হয়েছে, যেটা শেখ হাসিনার লেজিটিমেসিকে শেষ করে দিয়েছে। 24-এও তো একই রকম আলোচনা হয়েছে। উনি নিতে পারতেন, উনি কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, ওনার হার্টের সমস্যা আছে, তার চাইতে জরুরি কথা, ডাক্তার হিসেবে আমি জানি, বা আমাদের অনেকেরই এই ধরনের রোগী দেখেছি, ওনার লিভার সিরোসিস আছে, মানে ওনার লিভার ঠিক মতো কাজ করছে না, ওনার লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে ডেফিনিটিভ ট্রিটমেন্ট। 80-র কাছাকাছি এসে লিভার ট্রান্সপ্লান্ট নেওয়া আর 7 বছর আগে নেওয়ার মধ্যে অনেক পার্থক্য। তার মানেটা হচ্ছে এই দেশের জনগণের কথা ভেবে উনি ওনার আয়ু স্যাক্রিফাইস করেছেন। মেডিকেল পয়েন্ট অফ ভিউতে আমরা এই কথা বলতে পারি। সো এই যে বিরাট একটা লড়াইয়ের জায়গা, একটা সংগ্রামের জায়গা, মানে বহু মানুষের এরকম লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তো আমরা আসলে আজকে এই জায়গায় এসেছি, এবং ওনার এই কন্ট্রিবিউশনটা কম আলোচিত হয়। সুতরাং আমাদের করতে হবে। এবং এটুকু বলে এই পর্যায়ে শেষ করি, মানে ওনার আপসহীনতা নিয়ে আমরা আলোচনা করি। 86-তে ওনার আপসহীনতা এরশাদের পতন ত্বরান্বিত করেছিল। এবারও এসে এই আপসহীনতা, আমি একদম স্পষ্টভাবে বলে দিই, 24 সালে যদি আওয়ামী লীগের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে 60, 70, 80 সিট নিয়ে বিএনপি পার্লামেন্টে যেত, শেখ হাসিনার পতন হতো না। সেভাবে হতো না, না, পতন হতো না, পতনই হতো না, হতো না, হতো না। কারণ হচ্ছে তখন আপনি সবকিছু সমালোচনার পরও একটা অ্যাকসেপ্টেবল সরকার, এই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, এরকম একটা লেজিটিমেসি তৈরি হয়ে যেত। সুতরাং এই ব্যাপারগুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। সেই বিবেচনা আমরা দেখবো যে এই নারী আমাদের জীবনে, আমাদের গণতান্ত্রিক লড়াই। আরেকটা কথা একটু যোগ করে, আজকে যেহেতু ওনাকে নিয়ে কথা হচ্ছে, জিয়াউর রহমান বিএনপি তৈরি করেছিলেন, উনি ক্ষমতায় ছিলেন, আমরা এভাবে ধরে নিতে পারি যেহেতু ক্ষমতায় ছিলেন, অনেকে সেই ক্ষমতার পার্ট হওয়ার জন্য এসে থাকতে পারে। কিন্তু বিএনপি দলটা রাজনৈতিক দল হিসেবে ট্রান্সফর্মড হয়েছে কিন্তু বেগম খালেদা জিয়ার হাতে। এরশাদ বিরোধী আন্দোলনে আসলে বিএনপি জেনুইনলি একটা পলিটিক্যাল পার্টি হয়ে উঠেছে সেই লড়াইয়ের মাধ্যমে। তার হাত ধরে 91 সালে ওই ফাইটের ফলস্বরূপ উনি ক্ষমতায় এসেছিলেন, দলকে নিয়ে এসছেন। এরপরে আবার আরেকটা দীর্ঘ লড়াই শেখ হাসিনার সময়। সো আমাদের ভবিষ্যতে যারা আছেন, যারা রাজনীতি করতে চান, এবং বিশেষ করে উমামারা যারা
নারীরা রাজনীতিতে আসতে চাচ্ছেন, তাদের সামনে একটা খুব বড় একটা ইন্সপিরেশন তিনি হবেন বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমরা একটু পারভেজ মল্লিক ভাই আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। আমরা প্রথমে আপনার কাছে জানতে চেয়েছিলাম বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা এবং তার চিকিৎসার খোঁজ খবর, একটু পাশাপাশি একটু তারেক রহমান সম্পর্কে জানতে চাই। দেশবাসীর এই বিষয়টি নিয়ে খুব আগ্রহ আছে যে তিনি আসলে কবে ফিরবেন, কিভাবে ফিরবেন। দুদিন আগে 14 দিনের সফর শেষ করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি দেশে ফিরেছেন এবং তিনি সরকারকে ইন্ডিকেট করেই বলেছেন যে আমরা এখনও তার পরিবেশ তৈরি করতে পারিনি আসার জন্য। তো আসলে আপনার কাছে একটু জানতে চাই যে যেহেতু আপনি তারেক রহমানের সান্নিধ্যেই ওখানে থাকেন এবং তার সঙ্গে রাজনীতিও করেন, একটু যে উনি কবে নাগাদ আসতে পারে, কিংবা মা ছেলে কি একসঙ্গেই আসবেন নাকি উনি ওনার সব মামলা শেষ করে তারপরে আসবেন? আসলে আপনি যে প্রশ্নটি করেছেন এটা আসলে মানে সুনির্দিষ্ট করে কিছু বলার মতো না। আর প্রথমত হচ্ছে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। আগে চিকিৎসাটাই আসলে এখানে প্রাধান্য, কারণ আপনারা জানেন যে দীর্ঘ 7 বছর পরে আপনার পরিবারের সবাই এক জায়গা হচ্ছেন, কিন্তু ওই আমি যেটা বলছিলাম যে ম্যাডাম দেখেন ওই যে আমাদের প্রিয় জাহিদ ভাইকে নিয়ে তো আমরা অনেক ওনার টক শো শুনেছি, আজকে ওনার সাথে বসে আজকে টক শো করছি। তো উনি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, হ্যাঁ, তো এর পরে আর বলার কিছু নেই ম্যাডামকে নিয়ে। তো ম্যাডামকে নিয়ে একটি কথা শুধু মনে করেন আপনার বলবো যে আপনারা দেখেন যে 5 তারিখে যখন আপনার এই গণভবন, যখন আপনার সব মানুষ যখন আপনার এই যে ভাঙচুর করলেন, মানে একটা ডিজাস্টার একটা অবস্থা যখন হলো, আপনি যদি হিসাব যদি করেন তাহলে দেখবেন যে শেখ হাসিনার এই যে পালিয়ে যাওয়া, এই যে মানে এর আগে যেভাবে কথা বলছে এবং তার যে পালিয়ে যাওয়ার দৃশ্যটা আমরা যখন দেখলাম, তখন কার সব থেকে বেশি খুশি হওয়ার কথা ছিল? জিয়া পরিবারের উপরে যেই নির্যাতন নিপীড়ন যেভাবে করেছে, ইভেন কি মানে পার্সোনালি অনেকটা পার্সোনালি ভাবে অ্যাটাক করেছে মাননীয় আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা। একটা আবার আমার স্মৃতিতে এগুলো ভেসে আসে, একটা স্পিচ আছে শেখ হাসিনাকে একদিন নাকি ক্যান্টনমেন্টে কি যেন উনি হেঁটে যেতে হয়েছে, সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম ক্ষমতা আসলে বের করে দেব, একদম এভাবে কথা বলেছেন। পাড়ার মাস্তানরা কথা বলে না, ঠিক এভাবে কথা বলেছিলেন এবং এটা করেছেন। এটা ওপেন ইয়েতে স্পিচ আছে ওনার। এই রকম একটা প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ, ভেঞ্জেন্স করছে। এখন যেইভাবে মানে এই পরিবারটাকে মানে ধ্বংস করার জন্য পার্সোনালি যেইভাবে অ্যাটাক করেছে, বিশেষ করে ম্যাডাম যেখানে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু একবার এই শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। আপনারা জানেন যে তার কারণেই বাংলাদেশে সে ঢুকতে পেরেছিল এবং রাজনীতি করার সুযোগ পেয়েছে। এবং জিয়াউর রহমান এবং ক্ষমতায় থাকা অবস্থায় তিনি পরবর্তীতে 111-এর পরবর্তীতে ম্যাডাম বাইরে না যাওয়ার কারণে শেখ হাসিনা কিন্তু দ্বিতীয়বারে দেশে এসে রাজনীতি করার সুযোগ পেয়েছে। তো আমি বলবো যে শেখ হাসিনা 2বার কিন্তু আপনার এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে কিন্তু এই ফ্যামিলির কারণে, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। তো আমি যে কথাটি বলছিলাম যে 5 তারিখে যখন সব কিছু আপনি দেখেন সব কিছুর একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি আপনার তৈরি হয়েছে, ওই সময় ম্যাডামের একটি কথা জানতে পারলাম। ম্যাডাম প্রতিহিংসার কথা না বলে উনি বলছেন যে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই যে ভাঙচুর, এই যে সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ যে নষ্ট হচ্ছে, এইটাকে মানে কিভাবে রক্ষা করা যায় উনি ওইটা নিয়ে ভাবছেন। আপনি দেখেন যেখানে মানুষ মানে সারা বাংলাদেশের মানুষ বিজয় উল্লাস করছেন আর উনি চিন্তা করছেন যে রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করা যাবে না। তার মানে ওনার মতো মহানুভব এবং ওনার কথাতে আপনি দেখবেন যে কোনো প্রতিহিংসার রাজনীতি বা প্রতিহিংসা পরায়ণ সব থেকে মানে যদি ক্ষোভ রাগ যদি থেকে থাকে তাহলে ওনার সব থেকে থাকার কথা। আপনি দেখেন যে জাহিদ ভাই যে ওনার ডক্টর মানুষ, উনি বলছেন যে ম্যাডামের কোন পর্যায়ে উনি ওনার জীবনকে আপনার মনে করেন স্যাক্রিফাইস করে দিছে দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং গণতন্ত্রের জন্য। আজকে উনি আমি তো মনে করেন বলবো যে সারা বাংলাদেশের যদি ঐক্যের প্রতীক যদি ধরেন তাহলে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
ওকে, আমরা একটু উমামা ফাতিমা আপনার কাছে যাই। আমরা একটু প্রসঙ্গটা পরিবর্তন করি। সেটি হচ্ছে যে আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি দুই জায়গায় কথা বলেছেন এবং একটি সেমিনারে তিনি কথা বলেছেন, সম্ভবত রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে হবে, এবং সেখানে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো চাইলে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা সম্ভব, আর যদি তারা মনে করে যে অনেক পরিবর্তন বা অনেক সংস্কার, সেক্ষেত্রে হয়তো এই নির্বাচনটি জুনের ভিতরে হয়ে যাবে। একেবারেই নতুন কথা না, কথা তারা আগেও বলেছে। আমি আপনার কাছে যে জায়গাটিতে জানতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার দল বলবো নাকি আপনারা যারা আন্দোলনের ডাক দিয়েছিলেন, আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যদিও নির্বাচনী রাজনৈতিক প্ল্যাটফর্ম আপনাদের এখনো হয়নি, কিন্তু সংস্কার, নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে কথা বলছেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা কি মনে করেন সবাই কি ঐক্যমত্য হবে, কিংবা ডিসেম্বরে কি ভিতরে কি কাঙ্ক্ষিত সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন সম্ভব? আমাদের নিশ্চয়ই ভুলে যাওয়া উচিত না যে আমরা কি ধরনের একটা গণঅভ্যুত্থানের মুখে এই সরকার আসলে পতন হয়েছে, এবং আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে এসেছে গত 8 আগস্ট ক্ষমতায় তারা শপথ গ্রহণ করেছে, তাদের কিন্তু মূল অঙ্গীকারটাই ছিল দেশটাকে তারা পুনর্নির্মাণের কাজে লেগে থাকবে। এখন রিসেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন যে এখানে যখন সংস্কার কমিশনগুলো তাদের প্রপার রিপোর্টগুলো দিবে তখন কিন্তু তারা অ্যাকচুয়াল সংস্কার কাজগুলো শুরু করবেন, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও ওই ধরনের কোনো রোডম্যাপ দেওয়া হয়নি যে কী প্রসেসের মাধ্যমে আসলে তারা সংস্কার কার্যক্রমগুলো করবেন। এখন এই কথাটা আসলে খুবই বেগ যে কম সংস্কার বা বেশি সংস্কার, কারণ বেশি সংস্কার বলতে তাহলে কি বোঝায়, আর কম সংস্কার বলতে কি বোঝায়? বেশি সংস্কার মানে কি আপনি একদম ডিপ রুট পর্যন্ত, একদম গ্রাম অঞ্চল পর্যন্ত আপনি পরিবর্তনটা আনবেন, আর কম সংস্কার মানে কি শুধুমাত্র কাগজে কলমের সংস্কার? এইটা তো মানে গভর্নমেন্টের আমি মনে করি যে একটা বেগ আলাপ হয়ে যাচ্ছে এখানে। আর পলিটিক্যাল পার্টির সাথে এই সংস্কার প্রসঙ্গটা যদি একটা অ্যান্টাই ফরমেশনে নিয়ে যাওয়া হয় তাহলে এটা ওভারঅল কোনো ভালো ফিডব্যাক এখান থেকে আসবে না। এখন যেটা এর আগেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শফিক ভাই ওনারা কিন্তু বলেছিলেন যে এখানে যদি দ্রুততম সময়ের মধ্যে ইলেকশন দিতে হয় তাহলে ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আমরা বারবার বলেছি যে আমাদের আসলে কিন্তু একটা আমূল পরিবর্তনের দিকে হাঁটতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি আমরা যেদিকে দেখছি, আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে এখানে কোনো ধরনের আমূল পরিবর্তন হওয়ার মতো পরিস্থিতি আছে, বরং এখন এটার পিছনে রিজন দেখতে গেলে তো আসলে অনেক ধরনের রিজন খুঁজে পাওয়া যায়, কিন্তু সত্যি কথাটা হচ্ছে আমাদের সাধারণ মানুষ যারা এই অভ্যুত্থান করেছে, যারা রাস্তায় নেমেছিল, তাদের ভাগ্যর আদৌ তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, এবং সিস্টেমটা কিন্তু নানানভাবে তার এই যে আমলাতন্ত্র, এই যারা শেখ হাসিনা সময়কার সুবিধাভোগী, যারা সুবিধাটা ভোগ করে তারা সবসময় সুবিধাটা ভোগ করে যায়, এখন যেন তারা আবার মাথাচাড়া দিয়ে তারা নিজের মতো করে তাদের ফিল্ডগুলো গুছিয়ে নিচ্ছে। এভাবেই যে দেশের একটা ছোট্ট প্রশ্ন করি এখানে ফিল্ড গুছিয়ে নেওয়া নিয়েই, সেটি হচ্ছে আপনি বলছেন যে আমূল একটা পরিবর্তন দরকার, এখন যেটি আমি সংস্কার হিসেবে ধরে নিই, কিন্তু এরকম একটি কথা আছে যে কথাটি আপনি বলছিলেন যে যারা একটু এখন প্রচলিত বড় রাজনৈতিক দল তারা সময় যত যাবে তারা ইমেজ হারাবে, মানুষের কাছে হয়তো অগ্রহণযোগ্য হবে, সে কারণে তারা দ্রুত নির্বাচন চান। আবার আপনাদের পক্ষ থেকেও মানুষের বা কিছু এরকম অভিযোগ আছে যে আপনারা এই সময় নিতে চান মূলত দল গোছানোর জন্য। না, এখানে কেন বড় রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ের মধ্যে ইলেকশন চায় সেটা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আরো বেশি স্পষ্ট হবে, যেহেতু তাদের ইন্টেনশন তারা ওভাবে পরিষ্কার করেনি। ওই ইন্টেনশন তো আমার পক্ষে বলাটা সম্ভব না, যেটা আমাদের পক্ষে বলা সম্ভব কেন আমরা এই জায়গায় আছি, বা আমি উমামা ফাতেমা কেন এই জায়গায় আছি, এটার তো একটা মেইন রিজন হচ্ছে আমাদের তরুণদের মধ্যে কিন্তু এক ধরনের জাতীয় আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে এই যে দেশ 1990 সালে যখন একটা অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু একটা নতুন বাংলাদেশের স্বপ্ন তরুণরা দেখে, কিন্তু 2-3 বছর যেতে যেতে কিন্তু ওই অভ্যুত্থানের সব স্বপ্ন কিন্তু ফেড হতে থাকে, এবং পরবর্তী সময় তরুণরা এমনভাবে রাজনীতি বিমুখ হয়ে পড়ে তারা কিন্তু গত 25 বছরে কিন্তু তারা আর করেনি, তারা এই রাজনীতিমুখী হয়নি। এখন আবার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে তরুণদের মধ্যে একটা রাজনীতিমুখিতা তৈরি হয়েছে, সেই রাজনীতিমুখিতাটাকে যদি আমরা ধরে রাখতে হয় তাহলে সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এই সিস্টেম রিফরমেশন। এটা দিয়ে কিন্তু শুধুমাত্র যে তরুণদের রাজনৈতিক দল হলে এটা ফেভারড হবে বিষয়টা এরকম না, বরং আমাদের এখানকার অপরাপর যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদেরও তো আসলে তাদের দলগুলোতে তরুণদের নিতে হবে। যদি আমাদের রিফরমেশন দরকার তাহলে আমাদের কিন্তু তরুণদের টানতে হবে না, কারণ আজকে থেকে 10 বছর পরের পলিটিক্স, 15 বছর পরের পলিটিক্স কিন্তু এই তরুণরাই নিয়ন্ত্রণ করবে, তাই না?
এখন সেটা হচ্ছে আমি যদি মনে করি যে যদি কেউ হচ্ছে দূরদর্শী চিন্তা ভাবনা করে কোনো পলিটিক্যাল সংগঠন তারা যদি মনে করে যে একটা দীর্ঘমেয়াদী রাজনীতি তারা করতে চায় তাহলে এবং সাস্টেইনেবল পলিটিক্স এখানে করতে চায় তাহলে অবশ্যই এখানে এই টোটাল একটা সিস্টেম রিফরমেশনের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ এখানে জনগণ একটা বড় ফ্যাক্টর, জনগণ ইটসেলফ একটা বড় ধরনের পলিটিক্যাল এজেন্সি হোল্ড করে, যেটা আমাদের পলিটিক্যাল পার্টি বলি তারা কেউই ওই অর্থে স্বীকার করতে চায় না, কারণ জনগণের আকাঙ্ক্ষাটা তো এখানে পলিটিক্যাল আকাঙ্ক্ষার মধ্যে বাস্তবায়িত হচ্ছে না বা মানে প্রতিফলিত হচ্ছে না। তো সেক্ষেত্রে সব থেকে বেশি যেটা দরকার যে আমাদের যে সংস্কার কমিশনগুলো হয়েছে সেইটার সংস্কারগুলো আসলে গভর্নমেন্ট কি ফর্মে করবে সেটার একটা প্রপার রোডম্যাপ তারা প্রদান করুক। এটা পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে বলা হয়েছে তারা কি ফর্মে মানে একটা রোডম্যাপের কথা। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছি যে এখানে আমাদের যেহেতু সামনে ছাত্র সংসদ নির্বাচনগুলোর প্রসঙ্গ আসবে এবং সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রতি কিন্তু গভর্নমেন্টের অন্তত এক ধরনের হিডেন কমিটমেন্ট যে এখানে ছাত্র সংসদ নির্বাচনগুলো তারা আয়োজন করবে, সেই কমিটমেন্টগুলো রক্ষা করা। একই সাথে আমাদের ইন ফিউচার আমাদের ন্যাশনাল পলিটিক্সের আগে কি ফর্মে তারা সংস্কারগুলো করবে সেই সংক্রান্ত একটা রোডম্যাপ দেয়া। এই যে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা প্রপার প্ল্যানিং থ্রো করা, সেটা কিন্তু কথা ছিল যে জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু তারা দিবেন। যদি তারা দেন তাহলে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরো বেশি স্পষ্ট এইভাবে কথা বলতে পারবে। আশা করি পলিটিক্যাল পার্টিগুলো আরো বেশি স্পষ্ট কথা বলতে পারবে। কোনো স্পষ্ট একটা রোডম্যাপ ছাড়া এখানে একটা মন্তব্য করাটাও অনেক বেশি কঠিন। তো আমরা এক্সপেক্ট করি যে সরকার যে বলছে যে ডিসেম্বরের মধ্যে মানে খুব কম সংস্কার বলতে বা কি বুঝায়, বেশি সংস্কার বলতে বা কি বুঝায়, বা এই 6 মাসে বা কি সংস্কারটা হলো, এই যে এগুলো যে খুবই বেগ হয়ে যাচ্ছে এটা কিন্তু জনগণের মধ্যে দিন দিন এক ধরনের একটা ধোঁয়াশা তৈরি করছে। আচ্ছা, আপনার কাছে আপনার বক্তব্যের ভেতর থেকে আমি একটা বিষয় আরেকটু ক্লিয়ার হতে চাই, যদি আপনি ক্লিয়ার করেন। সেটি হচ্ছে ধরেন একটু বড় ইন্ট্রোটা হতে পারে যে এদেশের জন আকাঙ্ক্ষা বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল। যেমন 3 জোটের রূপরেখা আমরা 90-এর পরবর্তীতে 91-তে দেখেছি, বাস্তবে সেটি বাস্তবায়ন হয়নি। 1/11 আসলেও সে সময়ও রাজনৈতিক দলগুলোর ভেতরে রাজনৈতিক চর্চায় বলি কিংবা রাজনৈতিক কালচারে পরিবর্তনে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানেও -2 ফর্মুলা সংস্কার ইত্যাদি কথা বলে অনেকে তোপের মুখেও পড়েছেন, সেটিও সাকসেস হয়নি। এখন এবার এই অভ্যুত্থানের পরে আমি নিঃসন্দেহে একমত আপনার সঙ্গে যে মানুষের ভেতরে, বিশেষ করে তরুণ প্রজন্মের ভিতরে, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমরা একটা এমন বাংলাদেশ চাই যেটা আমরা যেরকম রাজনীতি কল্পনা করি সেরকম রাজনীতি হবে, যেটা দেখে আসছি যে উই হেট পলিটিক্স থেকে উই লাভ পলিটিক্সের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যেহেতু বললেন দীর্ঘমেয়াদীভাবে ভাবতে হবে এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা টেকসই দিকে যেতে হবে, মানে আপনারা কি সেরকম পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন কিনা? নাকি কেন বললাম, নাকি একটা নির্বাচন হয়তো করলেন, অনেক ভালো আপনারা রেসপন্স পেতে পারেন, আবার অনেক খারাপ রেসপন্সও যদি পান, সেক্ষেত্রে ইতিবাচক পেলে তো আপনারা সরকার গঠন করবেন, সেটা নিয়ে কথা নেই, কিন্তু যদি খুব জনগণের পক্ষ থেকে কম পান সেখানে আচ্ছা, এখন মানে এখানে আপনি যে কোশ্চেনগুলো আমাকে জিজ্ঞেস করছেন সেগুলো কাইন্ড অফ একটা পলিটিক্যাল পার্টি হওয়ার পরবর্তী সময়ে আপনারা তো 2 মাসের ভিতরে করবেন। এখন আমরা খুব স্পষ্টভাবে বলেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে পলিটিক্যাল পার্টি হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে তারা পরবর্তীতে পলিটিক্যাল পার্টিতে যোগদান করতে পারে। জাতীয় নাগরিক কমিটি তারা খুব স্পষ্টভাবে বলেছে যে তারা আসলে পলিটিক্যাল পার্টি গঠন করতে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা ওই ধরনের কোনো স্পষ্ট কথা এখনো পর্যন্ত বলিনি, কারণ আমাদের ভিতরে ওই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি যে আমরা পুরো বৈষম্যবিরোধী আন্দোলন প্ল্যাটফর্মটাকে একটা পলিটিক্যাল পার্টিতে রূপান্তরিত করে ফেলবো। তার একটা বড় রিজন হচ্ছে এটা একটা অভ্যুত্থানের প্ল্যাটফর্ম। যখনই এটা একটা পার্টিতে কনভার্টেড হয়ে যাবে তখনই কিন্তু এই পার্টিটার উপর পুরোপুরি একটা অভ্যুত্থানের লায়াবিলিটি চলে আসবে। একই সাথে এই যে প্ল্যাটফর্মটা সেইটা যে আসলে একটা জনগণের প্ল্যাটফর্ম ছিল বা জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা জায়গা ছিল, সেটাও কিন্তু কিছু পরিমাণ ভাটা পড়তে পারে। তো আমরা মনে করি যে আমরা যারা ছাত্ররা আছি, সাধারণ ছাত্ররা আছি, আমি যেমন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমাদের মধ্যে একটা কনসার্ন আছে যে না, ছাত্রদের কিন্তু একটা প্ল্যাটফর্ম এ ধরনের থাকা দরকার, যেহেতু এটা একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছে, সেই অভ্যুত্থানের বার্তাটা সবসময় পৌঁছে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা থাকা দরকার। এখন পরবর্তী যখন এখান থেকে একটা দল গঠন হবে সেটার তো একটা প্রপার ম্যানিফেস্টো থাকবে, তখন কিন্তু তাদের এক ধরনের পরিকল্পনা থাকবে যে তারা কিভাবে করে ইলেকশন করবে বা সামথিং লাইক দ্যাট। তখন কিন্তু এই আলোচনাগুলো সামনে আসতে পারে। যেহেতু এখনো পর্যন্ত ওই ধরনের কোনো পরিকল্পনার মধ্যে এই দলটা ঢুকেনি, তাই আমি এই ব্যাপারে আমার মন্তব্য করানোর সুযোগ নেই। তবে এটা বলতে পারি যে একজন সাধারণ ছাত্র হিসেবে এবং একজন অভ্যুত্থানের একজন নেতৃত্ব হিসেবে যে এই
এই যে 24 আগে হয়েছে বলে এখন হতে হবে এমন কোনো কথা নেই, কারণ আমরা যেভাবে করে আসলে হিস্টোরিক্যাল ট্র্যাজেক্টরি ধরে আমরা বলতে চাই, সেটা কিন্তু আমাদের একটা ইতিহাস, আমরা যারা পড়াশোনা করেছি সেই অনুযায়ী। কিন্তু আমাদের এই যে একটা নতুন জেনারেশন, সেই জেনারেশন তো এতভাবে মুক্তিযুদ্ধ সম্পর্কে এত কিছু জানার সুযোগ তার হয়নি, 90 আন্দোলন নিয়ে এত কিছু জানার তার সুযোগ হয়নি। গত 15 বছরে আমরা যে ভয়াবহ পরিমাণ নিপীড়নের শিকার হয়েছি, এই আমাদের যে তরুণ প্রজন্ম তাদেরকে তো পলিটিক্যালি অশিক্ষিত করে ফেলেছিল আওয়ামী লীগ সরকার। তো এই তরুণরা কিন্তু ঠিকই ইতিহাসের পালা বদলে ওই একই পয়েন্টে আমরা একত্রিত হয়েছি, কিছু না জেনেই আমরা একত্রিত হয়েছি। কিন্তু এই জিনিসটা যাতে আমাদের ভবিষ্যৎ যাতে আমাদের অতীতের মতো না হয়, সেটা নিশ্চিত করা তো আসলে আমাদের দায়িত্ব। তো সেই জায়গা থেকে আমরা এক্সপেক্ট করব যে এখানে শুধুমাত্র তরুণদের দল হলে যে এটাকে সব ধরনের পরিবর্তন তার উপরেই বর্তায়, বিষয়টা এরকম না হলেই ভালো। বরং আমাদের যারা এখানে আমার বিএনপির ভাই আছেন, এখানে অন্যান্য যে অপরাধ যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, তাদের মধ্যেও কিন্তু আসলে তারুণ্যের যে হাওয়া, তারুণ্যের যে বার্তা, সেগুলোর একটা প্রতিফলন থাকাটা খুব জরুরি। না হলে তরুণরা কিন্তু দিন দিন আসলে পলিটিক্স থেকে দূরে সরে থাকবে, এবং অলরেডি কিন্তু সেটার এক ধরনের মানে কি বলা যায়, ভিত্তিপ্রস্তর আসলে নির্মিত হওয়া শুরু হয়েছে। তো আমরা আশা করব যে এখানে আমাদের যে ওভারঅল পলিটিক্যাল স্ফিয়ারটা আছে, সেখানে তারা তরুণদেরকে আরো বেশি গুরুত্ব দিবেন। আমাদের যে আনএমপ্লয়মেন্ট রেট, আমাদের যে এখানে ভয়াবহ পরিমাণে দুর্নীতি, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আপনি তাকান, আপনার ভালো কি বলা যায়, আপনার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভালো শিক্ষক নেই, খুবই বেসিক সমস্যাগুলো সমাধান করা দরকার, যেগুলো আমরা এক্সপেক্ট করবো যে সরকারই আসেন তারা যাতে এই সমস্যাগুলো সমাধান করেন, যাতে নাগরিকের উপকার হয়। এবং সেটাই কিন্তু শুধুমাত্র আমাদের সাধারণ জনগণকে আরো বেশি পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড করতে সাহায্য করবে। ওকে উমামা, আপনার কাছে আরেকটা প্রশ্ন করব, সেটি পরে আপনি উত্তর দিবেন। সেটি হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র কেন এত দেরিতে হলো, আর দাবিটা কেন এত দেরিতে হলো, এবং 6 থেকে 11 আপনাদের জানুয়ারি যে গণসংযোগ কর্মসূচি, তাতে রেসপন্স কেমন পাচ্ছেন? পরে নেব উত্তরটি। আমরা একটু জাহিদ ভাইয়ের কাছে যাই। জাহিদ ভাই, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে আপনি নিজে একটি রিফর্ম কমিশনের সদস্য, এবং আমরা যতটুকু জানতাম সবচেয়ে বেশি এক্সপার্ট এবং সব থেকে আগানো কমিশন ছিল এটি, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে আপনাদের কমিশন সহ 5টা কমিশনই 15 দিন আরও সময় বাড়ানো লাগলো। আপনারা কি নির্দিষ্ট সময় শেষ করতে পারতেন না, বাকি আবারও বাড়ানো হবে কিনা? আমরা পারতাম, আমরা সময় চাইনি, এটা আমি আমাদের কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলছি। আমাদের 3 তারিখ ছিল ডেডলাইন, আমরা শেষের দিকে খুবই চাপ নিয়েও আমরা ওই ডেডলাইন মিস করার জন্য প্রস্তুত ছিলাম। প্রথম পত্রিকায় নিউজ আসলো, আমরা পত্রিকায় দেখে জানতে পারলাম প্রথম, পরে গ্যাজেট এসছে পরে, প্রথম কিন্তু পত্রিকায় এসছে। সো আমরা সময় চাইনি, এটা আপনাকে কনফার্ম করছি, আমরা প্রস্তুত হয়ে গিয়েছিলাম। এখন কারো হয়তো সমস্যা থেকে থাকতে পারে, তখন সরকার হয়তো কম্বাইন্ডলি ডিসিশন নিয়ে কাজ। কিন্তু সরকারের যে প্রজ্ঞাপনগুলো হয়েছে সেটি প্রত্যেকটি কমিশনের জন্য আলাদা আলাদা প্রজ্ঞাপন, সেখানে আমি আলাদাভাবে পড়েছি। তাহলে আপনারা না চাইলে তারপরে আপনাদের যদি বাড়ায়, তাহলে প্রশ্ন কি জনমনে আসতে পারে না যে সরকার কি তাহলে কালক্ষেপণ করছে? না, আমার ধারণা কারো কারো এই সময়টার প্রয়োজন ছিল। আবার আমি এর সাথে এটা যোগ করি, সেটা হচ্ছে সময় পাওয়াতে আমাদের যেটা হয়েছে, আমরা আর একটু পলিশড ওয়েতে রিপোর্টটা করতে পারবো। কারণ একটু আমি বেসিকটা বলি, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা জায়গায় কোনো একটা কিছু সাজেস্ট করতে যাচ্ছি, প্রথমে এক্সিস্টিং সিস্টেমটা কি, এক্সিস্টিং সিস্টেমটা কেন ফ্লড, আমরা কি মনে করছি, এর সাথে জরুরি হচ্ছে আমরা প্রচুর স্টেক হোল্ডারের সাথে কথা বলেছি, অপিনিয়ন নিয়েছি, তারা কি বলছেন, এবং ফাইনালি আমরা যা সাজেস্ট করছি সেটা কেন করছি। সো এটা একটা বড় কাজ, এবং সেই কাজের জন্য আমরা এই সময়টা আমাদেরকে হেল্প করছি। কিন্তু আবারও বলছি যে আমরা স্পেসিফিকলি যে আমাদের প্রয়োজন আছে আমরা সেটা বলিনি, কারো কারো প্রয়োজন থাকতে। এখন ব্যাপারটা হচ্ছে 6টা কমিশনের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম 6টা কমিশন, এবং আমাদের চিফ অ্যাডভাইজার খুব ক্লিয়ারলি বলেছেন এই 6টার সুপারিশ নিয়েই ফার্দার সংস্কারের আলোচনা হবে। তো 6টার যদি না হয়, ধরুন আমরা 3 তারিখ দিয়ে দিলাম, কিন্তু কারো কারো লাগলো, আসলে তো নেগোসিয়েশনটা শুরু হচ্ছে না, সেই কারণে আপনি যখন একসাথে করছেন, ওই কারণেই আমি না, তাও আমি মানে আমার কাছে এই উত্তরটা সন্তোষজনক নয় এই কারণে, যেহেতু সবার যদি ডেটটা 15ই জানুয়ারি থাকতো, আমি আপনার এই উত্তর কি মানে একেবারে সন্তোষজনক ধরে নিতাম। একটি কমিশনকে 30 জানুয়ারিও দেওয়া হয়েছে, তাহলে যে কমিশনটি 3 তারিখ শেষ করতে পারবে তাকে তো 3 তারিখ দেওয়াই যেত, এই প্রশ্ন থেকেই যায়। কিন্তু আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, যে প্রশ্নটি উমামার মনেও আছে, বিএনপির নেতাদের কাছ থেকে আমরা প্রায় শুনি যে আসলে কতদিন কোন প্রক্রিয়া কিভাবে আগাবে সংস্কারের ক্ষেত্রেও, যেমন প্রায় বলা হয় সরকারের পক্ষ থেকে, যদি এটা আপনি একেবারে বলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি না, কিন্তু আপনার কাছে এটা জানতে চাই যে এর পরবর্তী ধাপগুলো কি। এর পরবর্তী ধাপের প্রাথমিকটা হয়ে গেছে, সেটা হলো সর্বশেষ যে জাতির উদ্দেশ্যে স্পিচ, সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার ঘোষণা করেছেন
যে একটা ঐক্যমত্য কমিশন তৈরি হবে, যে 6টা কমিশনের প্রধানদেরকে নিয়ে। প্রধানদেরকে নিয়ে, এবং সেটা আবার আমাদের প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা। সো ওনারাই আসলে বসবেন উইথ অল দ্য পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স। তো ওখানে ভিত্তি হচ্ছে কমিশন রিপোর্টগুলো নিয়ে তারা আলোচনা করবেন, কতটুকু মানে সংস্কার করবেন, এটা হলো এক, এবং কতটুকু আবার এই সরকারের অধীনে। উমামা যে কথাটা বলছেন যে এটা তো স্পষ্ট না, আসলে এটা স্পষ্ট হতে শুরু করবে এরপর। এবং আমি মানে প্রধান উপদেষ্টার এই একটা জিনিসকে আমি খুব সমর্থন করি। আমি জানি না উমামার এটা ভালো লাগবে কিনা, কারণ তাদের সংগঠনের দিক থেকে সংস্কারের ব্যাপারে খুব শক্ত স্ট্যান্স নিয়েছেন, কিন্তু প্রধান উপদেষ্টা বারবার একটা কথা বলছেন, সংস্কার কনসেনসাসের ভিত্তিতে হবে, এক। এবং উনি ক্লিয়ারলি বলেছেন, যে আজকে প্রেস সচিব যেটা বলেছেন সেটা হলো, যদি তেমন কোনো সংস্কারে রাজি না হয় তাহলে নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন, ভোটার তালিকা, বাড়ি বাড়ি যাওয়া, সব ঠিকঠাক করে নির্বাচন দিয়ে দেবেন। আমাদের চিফ অ্যাডভাইজার ঠিক এভাবেই বলেছেন কথাটা, এবং আমি মনে করি তাই হওয়া উচিত। রিপিট, তাই হওয়া উচিত। এটা সংস্কার গ্রহণ না করে বিএনপি খারাপ করলো কি ভালো করলো ডিফারেন্ট আলোচনা। তখন কি হবে, সমাধান কিভাবে হবে? ওনাদের যে একটা রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে, রাইটলি বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই প্ল্যাটফর্ম থেকে গেল, কেউ কেউ গেলেন, তা সেই রাজনৈতিক দলের তখন কাজ হবে এই রাজনীতিটা করা। একটা ডেমোক্রেটিক সোসাইটি এভাবে আগায়। উনি বিএনপির মধ্যে পয়েন্ট আউট করে বলবেন যে আমরা এটা করতে চেয়েছিলাম, বিএনপি করে নাই, তাই জনগণকে বোঝাবেন তোমার এই সুবিধা হয় নাই এই কারণে। যেভাবেই আসলে জিনিস। আমি আরেকবার আপনার কাছে আসার সুযোগ পাবো না, সেটা হলো ইম্পোজ করে যদি দেন সেই সংস্কার, তাত্ত্বিকভাবে বলছি, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে? 11 সরকার 150টার বেশি অর্ডিন্যান্স জারি করেছিল, কারণ যেহেতু সংসদ ছিল না, অধ্যাদেশ জারি করেছিল। 50টার মতো আইনে পরিণত করেছিল আওয়ামী লীগ, তার মধ্যেও কিছু চেঞ্জ করে, আর 100টা ফেলেই দিয়েছে। আপনি গায়ের জোরে সংস্কার করে লাভ নেই। জেদ ভাই, 1 মিনিটে যদি এই প্রশ্নটার উত্তর দেন, এরপরে আপনার কাছে হয়তো আরেকবার আসার সময় পাবো না। সেটি হচ্ছে যে এই যে কতটুকু সংস্কার করবে, এই প্রসঙ্গে আপনি বললেন যে সবাই যদি মোটামুটি একটা জায়গায় আসে যে না বেশি সংস্কার দরকার নেই, তাহলে এখানে শেষ করবো। কিন্তু প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সঙ্গে ওনার শুরুর দিকের যে বক্তব্যের কোনো পার্থক্য আছে কিনা? কারণ উনি বলেছে যে স্টুডেন্টরা আমাকে বসিয়েছে, তাদের মানুষের অনেক চাহিদা, সেগুলো পূরণ করতে হবে, এখন যদি না পারি তাহলে ভবিষ্যতে আর পারবো কিনা, তাহলে এটা কন্ট্রাডিক্ট করে কিনা? কন্ট্রাডিক্ট করে না, আপনি বাস্তবতা জমিনে নেমে আসেন আস্তে আস্তে। আচ্ছা, আমাদের তো প্রত্যেকটা বিষয়ের একটা উচ্ছ্বাস থাকে, এটাও ভুল না। এই উচ্ছ্বাসটা সরে সরে আস্তে আস্তে আমরা একটা বাস্তবতার মাটিতে আসি। আমি এভাবে বলি, খুবই বটম লাইন বলছি, বাংলাদেশে যদি একটা কেয়ারটেকার সরকার তৈরি হয় এবং সেই কেয়ারটেকার সরকারের একটা সিস্টেমে আমরা জেনারেল ইলেকশনটা ফেয়ার এবং লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা ফেয়ার করে যেতে পারি ক্রমাগত, এটা বিরাট কাজ মনে করি। এবং বাকিগুলো সংস্কার হতে বাধ্য। আমি আবারও বলছি, ধরুন বিএনপি ওটা করলো না, উমামাদের যে দল আসলো তারা কিন্তু এই নির্বাচনে বা হলো না, পরের নির্বাচনে ধরবে বিএনপিকেও পাল্টাতে হবে, ওই সংস্কার নিতে হবে, কারণ উনি দেখছেন জনগণের মধ্যে চাপ তৈরি হয়েছে। ফলে বিএনপিকে এভাবেই আসলে ডেমোক্রেটিক প্রসেস কাজ করে। এবং যদি বিএনপিকে পছন্দ না করে, একদিন ওনাদের দলকে পছন্দ করতে পারে। অরবিন্দ কেজরিওয়াল কি তার স্বপ্ন দেখিয়ে মানে বিজেপি সারা ভারত জিতে নেয়, কিন্তু সরকার যেখানে বসে সেই দিল্লি তো তার দখলে নাই। কেজরিওয়াল এখানে ক্ষমতায় আছেন, এবং উনি দিল্লিতে যা করেছেন সেটাকে উনি নিয়ে গেছেন অন্যান্য রাজ্যের সাফল্যের ক্ষেত্রে। উনি পাঞ্জাবে ক্ষমতায় এসেছেন, গোয়াতে তার খুব বড় ফুটহোল্ড তৈরি হয়েছে। সো এভাবেই রাজনীতি হয় আর কি। আরেকটা কথা বলি, শেখ হাসিনার সময় নতুন রাজনৈতিক দল ওঠার পথ ছিল না। কারণ কি জানেন, তখন বলা হতো নির্বাচন তো নাই, শেখ হাসিনাকে কি আপনি ধাক্কা দিয়ে ফেলার শক্তি আছে আপনার? আপনার কাছে যাবে না। কিন্তু এখন তো একটা গণতান্ত্রিক পরিবেশ আছে, এখন মানুষের কাছে যাওয়া যায়, আপনি কমিউনিকেট করতে পারেন। সো এখন রাজনৈতিক দল তৈরি হওয়া সম্ভব। জি, পারভেজ মল্লিক ভাই, আপনার কাছে ছোট ছোট দুইটা প্রশ্ন, একটু আপনার মতো করে উত্তর দিবেন, সংক্ষেপে দিলেই ভালো। সেটি হচ্ছে, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা কি বিএনপি বুঝতে পারছে? বিএনপি কি নিজেকে পাল্টানোর কথা ভাবছে কিনা? এই সুযোগটাকে কাজে লাগিয়ে রাজনৈতিক নতুন ধারা কিংবা নিজেকে পরিবর্তন করার কথা দলীয় ফোরামেও আলোচনা হচ্ছে কিনা? ধন্যবাদ, একটা সুন্দর কোশ্চেন করেছেন। তরুণ প্রজন্মের যে এই নেতৃত্বে বাংলাদেশে যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে বিএনপি যেমন এই তরুণ নেতৃত্বরা যখন কর্মসূচি দিয়েছে, আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি এই যে আন্দোলন, সেই আন্দোলনে রাজপথে থাকার জন্য শুধু ঘোষণাই দেননি, প্রত্যেকটি নেতাকর্মী, সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। তার মানে হচ্ছে যে তরুণদের সাথে উনি একাত্মতা ঘোষণা করেছিলেন। এবং আপনারা জানেন যে বিএনপির সংগঠনের আপনার সব থেকে বেশি নিহত আহত সব থেকে বেশি আপনার রাজপথে থেকে আপনার দলীয়ভাবে একটা কন্ট্রিবিউশন আছে। তারপরে হচ্ছে যে আপনি দেখেন যে এই যে
বাংলাদেশে যে তরুণদের বা এই যে সংস্কারের যে কথাগুলো মানে করেন আপনার বলা হচ্ছে যে তরুণদের জন্য কি করছেন বা বিএনপি তো যদি সংস্কারের বিষয়ে যদি বলেন বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনার বিএনপি কিন্তু সংস্কারের মধ্য দিয়েই কিন্তু সবশেষে 31 দফাও দিয়েছে। আপনি যেমন দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সময় থেকে দেখেন উনি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে বহুদলীয় গণতন্ত্র দিলেন, উনি বিচার বিভাগের স্বাধীনতা দিলেন, উনি সংবাদপত্রের স্বাধীনতা এনে দিলেন। বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করলেন, বাংলাদেশে গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। বিএনপির গঠনতন্ত্র ছিল রাষ্ট্রপতি শাসিত গভর্নমেন্ট, সেখান থেকে উনি আপনার সংসদীয় গণতন্ত্র নিয়ে আসলেন, এটাও তো একটা সংস্কার। এবং পরবর্তীতে দেখেন যে কেয়ারটেকার যে সরকার যে ব্যবস্থা, তত্ত্বাবধায়ক যে সরকার ব্যবস্থা, সেটাও কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই মনে করেন হয়েছে। আপনার বিভিন্ন বিষয়ে কথা থাকতে পারে, হতো তার মানে হচ্ছে কি সংস্কার হচ্ছে যে একটা চলমান প্রক্রিয়া, একটু তার সাথে তাল মিলিয়ে চলা। আমি একটু শেষ করি, একটু মানে এটা হচ্ছে যে একটা চলমান প্রক্রিয়া। আপনি দেখেন যে এবার আমাদের ডাইনামিক লিডারশিপ আমরা যদি বলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখেন 16ই ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবসে আমরা কি করেছি? আমরা বিজয় দিবসে ছিল কি সবার আগে বাংলাদেশ, এই যে একটা স্লোগান, এবং মানিক মিয়া এভিনিউতে আপনার বাংলাদেশের যে একটা কনসার্ট, সমস্ত বাংলাদেশের সমস্ত শিল্পীদেরকে ওখানে আপনার নিয়ে আসা হয়েছে। এবং আপনারা এখনও যদি আপনারা ভিডিওতে যদি দেখেন, আমার মনে হয় যে ঢাকা শহরের যত ইয়াং তরুণ তরুণী যারা আছে সকলের একটা মহামিলন মেলায় পরিণত হয়েছিল। আপনি এখানে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক আপনার নেতাকর্মীর থেকে সাধারণ মানুষ এবং ছেলে এবং মেয়ে, মানে ইয়াং যে নেতৃত্ব, মানে ইয়াং যে জেনারেশন, তারা কিন্তু আপনার পার্টিসিপেট করছে। বিএনপি সবসময় আধুনিক চেতনা সম্পন্ন আধুনিক মনা একটি দল। সংস্কার হচ্ছে যে যখন যেটা আপনার প্রয়োজন সেই প্রয়োজন মাফিক আপনার মনে করেন কাজ করে। বিএনপি দেখেন 2022 সালে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম আছে সেখান থেকে আপনার সবাই আলোচনা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার জাতির উদ্দেশ্যে 31 দফা রাষ্ট্র মেরামতের একটি, মানে আমরা মনে করি যে এটা তো একটা সনদ, সংস্কারের একটা সনদ। ডক্টর জাহিদ ভাই কিন্তু খুব সুন্দর কথা বলেছেন যে নির্বাচন হবে, নির্বাচনে যদি সংস্কারের কিছু বিষয় যদি থাকে, যদি সেই মোতাবেক যারা সরকার গঠন করবে তারা যদি ওই কাজগুলো যদি সঠিকভাবে যদি পালন যদি না করে, তাহলে তার প্রতিবাদ হবে। পরবর্তীতে আপনার যখন নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার সেটার প্রতিফলন মনে করেন আপনার তখনকার সরকার ওটা আপনার দায় দায়িত্ব নিয়ে আপনার মনে করেন কাজ করবে। এখন বিষয়টা হচ্ছে যে কি, যে বাংলাদেশের মানুষ হচ্ছে যে কি ভোট দিতে চায়, মানে ভোটের অধিকার। আর বর্তমান সরকার, আমি আর দুইটা প্রসঙ্গ আমি একটা বিষয়টা হচ্ছে যে কি, যে সরকার বর্তমান প্রধান উপদেষ্টা ওনার প্রতি মানুষের একটা নিরপেক্ষতার একটা আস্থার একটা জায়গায় মনে করেন ওনাকে দেখতে চেয়েছিল, দেখেই সারা বাংলাদেশের মানুষ ওনাকে সমর্থন করেছে। এটা নৈতিকতার উপর ভিত্তি করে, এটা কিন্তু আপনার মানুষের ভোটের সরকার না। এটা মনে করছে যে উনি একটা ঐক্যের প্রতীক। সারা বিশ্বের মানুষ জানে হাসিনা সরকার বাংলাদেশের অর্থনীতিকে একদম তলানিতে নিয়ে গেছে, লুটপাট করে শেষ করে দিছে। উনি হয়তো বাংলাদেশের অর্থনীতিটা হয়তো দাঁড় করাতে পারবে, এই কারণে মানুষ ওনার পরে একটা আস্থা রেখেছেন। এখন এই আস্থার জায়গাটাকে আপনি যদি সংস্কারের কথা বলে যদি আপনি দীর্ঘায়িত যদি করেন, তখন হচ্ছে যে কি, যে এই মানুষের যে আস্থার জায়গাটা আসতে নষ্ট হয়ে যাবে কিনা। আমি একটা জিনিস পলিটিক্যাল পার্টি হিসেবে আমি বলতে চাই, বিএনপি অনেক দিন অপেক্ষা করেছে যে আপনার সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা করলে বিএনপি ভয় পাচ্ছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, জনগণ সাপোর্ট করবে না, এইগুলো আমরা কিন্তু ভয় পাই না। আমরা চাই যে ভোট দিতে। এই যে আমার বোন তার কথাটা শুধু আমি একটু বলতে চাই, সে যেহেতু ইয়াং নেতৃত্ব, তারা যে আন্দোলন করেছে, যে কোটা বিরোধী তারা প্রথম যেটা শুরু করেছে, সেই বিষয় নিয়ে কিন্তু এখন কোনো কথা নেই একটা। আরেকটা হচ্ছে যে কি, যে তারা যারা এই ইয়াং জেনারেশন যে আন্দোলন যারা করেছে, একজনই কিন্তু ভোট দিতে পারিনি, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। বাংলাদেশের মানুষের আপনার গণতান্ত্রিক
অধিকার হচ্ছে যে একমাত্র ভোট। আমরা আসলে ভোটটা দিতে চাই। অনেক ধন্যবাদ, অনেক ভোটটাকে আপনার সামনে রেখে আমরা অন্যান্য সংস্কারগুলো করি, তারপরে জনগণ ডিসিশন নেবে যে জনগণ কাকে আপনার সরকারে বসাবে, কাকে আপনার নির্বাচন। অনেক ধন্যবাদ উমামা। স্বাভাবিক কারণেই একেবারে সময় নিয়ে আমি প্রশ্ন আর করলাম না, প্রশ্ন আগেই করে রেখেছি, আপনি না, উত্তর আমি দেবেন। দুইটা কথা বলি যে ভোটই যদি মাপকাঠি হতো তাহলে 2014 ইলেকশনের পরে কিন্তু জনগণ আসলে শেখ হাসিনা সরকারকে দেশ ছাড়া করতো, কিন্তু সে তো আসলে 3টা ইলেকশন করে যেতে পেরেছে উইদাউট এনি মানে সমস্যা ছাড়াই করে যেতে পেরেছে। সো এই যে জনগণ কিন্তু ভোটটা তার কাছে একমাত্র সমস্যা মনে হয়নি। পুরো রাজনৈতিক ব্যবস্থায় কিন্তু বাংলাদেশের জনগণের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় যে কিভাবে 2023 সালে যখন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা যখন রাস্তায় নেমেছিল, তখন তো জনগণ কি করেছে, তারা তো রাস্তায় দিয়ে যাওয়ার সময় মিছিলগুলোকে যেতে দেখে, তখন রাস্তার পাশে দাঁড়িয়ে দেখতো, তারা কিন্তু মিছিলে যোগ দিত না। কিন্তু মানুষ যোগ দিয়েছে কিন্তু যখন ছাত্ররা নেমেছে। এটা কিন্তু কোনো বিরোধিতার জায়গা থেকে বলছি না, কিন্তু সাধারণ মানুষের কিন্তু এই কমপ্লিট পলিটিক্যাল যে একটা পরিস্থিতি ছিল দেশের, যে এই এক দল থেকে আরেক দল আসবে সেম কাজই করবে, এরকম একটা পারসেপশন কিন্তু স্টিল না মানুষের মধ্যে আছে। এই পারসেপশনটা সমস্যা। এই যে রাজনৈতিক ব্যবস্থা সেটা যদি এইভাবেই থেকে যায়, যে পার্টি ক্ষমতায় আসুক না কেন, ইন ফিউচার সে কোনো না কোনো প্রক্রিয়ায় চাইলেই সে স্বৈরাচারী হতে পারবে। এটা একটা বিষয়, এবং সেজন্য আসলে এই পলিটিক্যাল সিস্টেমটাকে কোয়েশ্চেন করতে হবে। কিভাবে করে একটা দল মানে তারা আসার আগেই হচ্ছে রাস্তাঘাটে কিন্তু চাঁদাবাজি হচ্ছে, এখন তাদের জায়গা থেকে তারা বলছে যে আচ্ছা আমরা তো চেষ্টা করছি এখানে চাঁদাবাজি থামানোর চেষ্টা করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সেটা বলেছে, রুমিন ফারহানারে তার কথা মতো দিয়ে তারা বলেছেন। কিন্তু আমরা যদি তাদের লোয়ার এন্ড জায়গাটা দেখি এখানে কিন্তু কোনো ধরনের প্রতিফলন নেই। উপরে যারা ডিসিশন নিচ্ছে সেই ডিসিশনে কোনো প্রতিফলন কিন্তু তাদের উপজেলা পর্যায়ের কর্মীদের উপর নেই, এবং দেদারসে কিন্তু এখানে চাঁদাবাজি হচ্ছে, রীতিমতো একটা বিশ্রী অবস্থা। তো এই যে বর্তমান পলিটিক্যাল জামাতের নামও আছে, পত্রপত্রিকাতে জামাতের নামও আছে, মানে ইসা আছে, হ্যাঁ জামাতের নামও আছে। মানে এখানে বিষয়টা হচ্ছে যে পলিটিক্যাল যে দলগুলো আছে, স্ট্রাইকিং এ যারা আছে সর্বোচ্চ লেভেলে, দল সাপোর্ট করছে কিনা এটা হচ্ছে বিষয়। ওকে উমামা, শেষ এখানে করেন। হচ্ছে একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে এই পলিটিক্যাল সিস্টেম। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ সে চাঁদাবাজি করবে এবং তার উপর কোনো প্রকার আইন প্রয়োগ করা হবে না, সে পুরোপুরি পার পেয়ে যাবে, এক রাতও তাকে জেল খাটতে হবে না। যখন এই ধরনের পরিস্থিতি দেশের মধ্যে থাকবে তখন কিন্তু এই চাঁদাবাজির মধ্যে কোনো প্রকার ভয় ডর থাকবে না, এবং ওই ব্যবস্থাটাকে আসলে পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত সেখানে ভিতর থেকে কোনো পরিবর্তন দেখছি না। আর আরেকটা মজার কথা আমি বলি, যেটা আমার বারবার মাথায় আসে, যে কনসার্ট যদি হচ্ছে তরুণদের অংশগ্রহণের মাপকাঠি হইতো তাহলে আওয়ামী লীগ আসলে সব থেকে বেশি তরুণ বান্ধব দল, কারণ আওয়ামী লীগের মতো কনসার্ট বাংলাদেশে কেউ করতে পারেনি। এবং সত্যি অন্যরকম, মানে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, মানে প্রতি 2 দিন সপ্তাহ পর পর কিন্তু ছাত্রলীগ কনসার্ট করে ইউনিভার্সিটি ভাষায় দিত। তো এবং আমরা ওই দিন বন্ধু বান্ধব আমরা হাসাহাসি করছিলাম যে ছাত্রলীগ নাই দেখে ক্যাম্পাসের মধ্যে কনসার্ট কমে গেছে। সো কনসার্ট ইজ এ ডিফারেন্ট থিং, বাট এই তরুণরাই কিন্তু শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। কারণ শেখ হাসিনা সে দেখাতো যে সে ডিজিটাল বাংলাদেশ করে ফেলছে, দেশকে বিশাল উন্নত করে ফেলছে, সবকিছু ডিজিটালাইজ হয়ে গেছে, তরুণদের একেবারে ফ্রিল্যান্সিং করে তারা উদ্যোক্তা হয়ে একেবারে লালে লাল হয়ে গেছে, এরকম কিন্তু শেখ হাসিনা সারা পৃথিবীতে দেখানোর চেষ্টা করতো। কিন্তু বাস্তবে কি, যে তরুণ উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে তাকে পাড়ায় পাড়ায় চাঁদা দিয়ে বেড়াতে হতো, তাকে যখন মন্ত্রণালয়ে যেতে হচ্ছে তখন কিন্তু তাকে ঘুষ দিতে হচ্ছে, যখন তাকে চাকরিতে যেতে হচ্ছে তখন 56% কোটা সিস্টেম পার হয়ে যেতে হচ্ছে। আমি বলছি না যে সিস্টেম চেঞ্জ হয়েছে, কিন্তু এই সিস্টেমটাকে তো কোশ্চেন করে যেতে হবে, এবং তখনই সম্ভব যদি হচ্ছে এই তরুণদের যে সমস্যাগুলো সেইগুলো অ্যাড্রেসড হয়, এবং তাদের কিভাবে করে তাদের ইনক্লুড করা যায়, কি ভাষার মাধ্যমে ইনক্লুড করা যায়, সেগুলো নিয়েও আসলে পরীক্ষা নিরীক্ষা হওয়া দরকার। আরেকটা বিষয় যেটা আমার মনে হয় যে একটু অ্যাড করা দরকার, যে গভর্নমেন্ট, আমরা কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল আমাদের বিসিএস কে কেন্দ্র করে, বাট লাস্ট যে রিগেজেট আসলো 43 বিসিএস এর যে রিগেজেট হলো, সেখানে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু বাদ পড়েছে, এবং আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে কিভাবে কি ফর্মে আসলে এখানে এটা হয়েছে আমি জানি না, বাট এটা আমি আমার জায়গা থেকে বিশেষ করে এটা প্রতিবাদ জানিয়ে রাখলাম। কারণ প্রচুর স্টুডেন্ট যারা আসলে কোনো ধরনের পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড ছিল না, আমরা বিসিএস এর এটা নিয়ে আমরা কোশ্চেন করেছি এবং এটা নিয়ে আসলে আলোচনা হওয়া দরকার। অনেক ধন্যবাদ, তাদেরকে হচ্ছে রিগেজেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ উমামা ফাতেমা, ডাক্তার জাহিদুর রহমান এবং পারভেজ মল্লিক, আপনাদের তিনজনকে, এবং দর্শক সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এত রাতে এতক্ষণ ধরে অনুষ্ঠান শোনার জন্য। এবং আমরাও প্রত্যাশা করি বাংলাদেশে যেমন একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন হবে, ঠিক তেমনি বাংলাদেশের গণতন্ত্র হবে টেকসই, এবং সেই সাথে পরিবর্তিত হবে, উন্নত হবে এদেশের রাজনৈতিক সংস্কৃতি। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।